ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা, কিন্তু অনেককেই ফিরতে হলো শূন্য হাতে। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় ভোগান্তি শিকার বহু মানুষ। ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিও চরমে উঠেছে। দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। চারদিকে মৃত্যু মিছিল, নিভছে না চিতার আগুন। সর্বনাশা সংক্রমণের জেরে একদিনে ভারতে সংক্রমিতের সংখ্যা প্রায় ৩ লক্ষ। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা। একদিনে ২০০০-এরও বেশি মৃত্যু দেশে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতে ভ্যাকসিনেশন নিয়ে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী। 2 मेड इन इंडिया वैक्सीन के साथ दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान शुरू कर पाया। पहले की तरह ही सरकारी अस्पतालों में मुफ्त वैक्सीन मिलती रहेगी। কিন্তু করোনা থেকে বাঁচতে যারা ভ্যাকসিন নিতে যাচ্ছেন তাদের অধিকাংশের গলায় শোনা যাচ্ছে সম্পূর্ণ উল্টো সুর। অভিযোগ, বাস্তবে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন নিতে গিয়ে প্রথমেই যার মুখোমুখি হতে হচ্ছে তা হলো ভোগান্তি। বুধবার কলকাতার এমআর বাঙুর হাসপাতালে গিয়ে দেখা গেল গিজগিজ করছে ভিড়। সকাল থেকে হাজার খানেক মানুষের ভিড় এমআর বাঙুর হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের বাইরে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। কেউ এসেছেন ভোর 4টের সময়, কেউ এসেছেন ভোর 3:30, কেউ এসেছেন ভোর 5টা। সকালের থেকে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন টিকা নেবেন বলে। কারোর প্রথম ডোজ, কারোর দ্বিতীয় ডোজ। ভোটের ডিউটিতে যাওয়ার আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসেছিলেন কয়েকজন ভোটকর্মী। অভিযোগ, একাধিক দিন হাসপাতালে এসে ভ্যাকসিন না পেয়ে ফিরতে হয়েছে। তাদের দাবি, এদিনও শুরুতে কোভিশিল্ড নেই বলে জানানো হয়। একথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এতক্ষণ বলছিলেন যে কোভিশিল্ড সাপ্লাই নেই, কোভ্যাক্সিন যাদের আছে তারা নেবে। আমরা তো প্রথম ডোজটা কোভিশিল্ড নিয়েছি, তাহলে সেকেন্ড ডোজ কি করে কোভ্যাক্সিন নেব? পরে অবশ্য তাদের ভ্যাকসিনেশনের জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়। একই ছবি প্রায় ১০৫ কিলোমিটার দূরে কৃষ্ণনগর সদর হাসপাতালে। এখানেও বুধবার সকাল থেকে ভ্যাকসিন নিতে লাইন দিয়েছিলেন অনেকে। অনেকেই যে বিষয়টা জানাচ্ছে, এখানে টোকেন সিস্টেম আজ থেকে শুরু করার ফলে অনেকে নিশ্চিত হতে পারছে যে হয়তো তারা টিকা পাবে। কারণ হিসাবে যে বিষয়টা জানা যাচ্ছে যে এর আগে যেদিন করোনার টিকা দেওয়া হচ্ছিল সেক্ষেত্রে সিরিয়াল বাই টোকেন দেওয়া হচ্ছিল না, ফলে কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছিল। এর মধ্যে অনেকেরই দাবি, আগে বেশ কয়েকদিন এলেও ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হয়। আশায় আশায় বুধবার সেই কাকভোর থেকে লাইনে দাঁড়িয়ে যদি ভ্যাকসিনটা পাওয়া যায়। আমি এর আগে 4 দিন এসেছি, 4 দিনের পরে এই আজকে প্রথম করছি। প্রথম সকাল সকাল এসেছি আজকে 6টার মধ্যে। এই জন্য কি বলেছে, টোকেন সিস্টেম করাতে আমাদের সুবিধা হয়েছে। 5:30টায় এসেছি, এসে লাইন দিয়েছি, 7টার সময় টোকেন দিয়েছি। বিশৃঙ্খলা এড়াতে মাইকে ঘোষণাও করেন হাসপাতালের কর্মীরা। একটু কুপন নম্বরটা দেখে নিন, দেখে তার আগের থেকে দাঁড়িয়ে যান। আমরা প্রশাসনকে বারবার জানা সত্ত্বেও আমাদের এখানে 2টো সিভিক পুলিশ ছিল। সেই সিভিক পুলিশ দুটোকে দীর্ঘদিন ধরে থানায় এবং কী কারণে আমি জানি না, আমাদের সিভিক পুলিশগুলো তার অনুপস্থিতি হওয়ার জন্য লাইনের মধ্যে ব্যাপক ধারে মানুষ ঢুকে পড়ছে। তাও আমাদের সমস্ত কর্মচারীরা একত্রিত হয়ে সবাই মিলে করছে। শক্তিনগর হাসপাতালে গিয়ে দেখা গেল সেখানে ভ্যাকসিনেশন বন্ধের নোটিশ ঝুলছে। অপ্রতুলতার কারণে বুধবার এখানে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা বেড়াবেড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ তোলেন অনেকেই। নাম লেখা হয়েছে, নাম লেখানো যাচ্ছে, কালকে লেখা গেছি, বলছে সেই চারটা ফেলে দিয়ে আবার নতুন চার করেছে, ফিরে আবার দিয়েছে, নতুন চার করে দিচ্ছে। এখন সে নাম আমাদের এখন 130-40 নিচে আছে। কদিন ধরে আসছেন এবং ফিরে যাচ্ছেন? 3 দিন আসছি, পরশু দিনকেও আসছি। আমাদের তো চেইন ওয়াইজ আসে, সেন্ট্রাল থেকে আমাদের বাগবাজার স্টোরে ঢোকে, ওখান থেকে ডিস্ট্রিক্টে ঢোকে, ডিস্ট্রিক্ট থেকে আমডাঙ্গা থেকে এখানে। এবার এইটা ভাগ হতে হতে আমাদের কাছে খুব অল্প পরিমাণ ভ্যাকসিন এসে পৌঁছাচ্ছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত নাম লিখে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। বুধবার তাও হচ্ছে না। ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে অনেকে। সেখানেই দেখা মিলল 63 বছরের তাপস সাহার। মঙ্গলবার এসেও ভ্যাকসিন পাননি। বুধবার আবার আশা নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। কালকেও এসেছিলাম, কালকে আমি 8টার দিকে এসে দেখি যে একটা লিস্ট করেছে ওরা, লিস্টের মধ্যে আমি 266 নাম্বার, কিন্তু ওরা বললো যে আমরা 150 জনকে দেবো, তার বেশি দেবো না। তখন আমি বাড়ি চলে যাই। এই বয়সে আমি আজকে আবার এসেছি 7টার সময় এসে আমি 100 জনের পিছনে দাঁড়িয়ে আছি। সব মিলিয়ে দিকে দিকে ভ্যাকসিন নিয়ে ভোগান্তি চরমে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। 1 মে থেকে আরো ব্যাপক হারে শুরু হচ্ছে টিকাকরণ কর্মসূচি, কিন্তু তার আগে ভ্যাকসিনের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে কেন্দ্রকে একযোগে আক্রমণ করেছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 1 মে থেকে দেশ জুড়ে 18 থেকে 45 বছর বয়সীরাও ভ্যাকসিন নিতে পারবেন। পাশাপাশি রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুতকারকদের থেকে সরাসরি ভ্যাকসিন কেনার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি মিললেও
ভ্যাকসিনের দাম নিয়ে এবারে শুরু হলো বিতর্ক। ভারতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের প্রস্তুতকারক সংস্থা হচ্ছে সিরাম ইনস্টিটিউট। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, উৎপাদিত ভ্যাকসিনের 50% তারা কেন্দ্রীয় সরকারকে দেবে, বাকি 50% ডোজ বিক্রি করা হবে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালে। সেক্ষেত্রে কত দামে ভ্যাকসিন বিক্রি করা হবে তাও স্পষ্ট করে দিয়েছে সিরাম ইনস্টিটিউট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ডোজ কোভিশিল্ড কিনতে রাজ্য সরকারকে দিতে হবে 400 টাকা, অর্থাৎ 2টি ডোজের জন্য লাগবে 800 টাকা। যদিও সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের প্রতিটি ডোজ কেন্দ্রীয় সরকারকে বিক্রি করছে 150 টাকায়, অর্থাৎ 2টি ডোজের জন্য কেন্দ্রকে দিতে হচ্ছে 300 টাকা। বেসরকারি হাসপাতালগুলিকে 600 টাকায় কোভিশিল্ডের একটি ডোজ বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট, অর্থাৎ 2টি ডোজের জন্য দিতে হবে 1200 টাকা। কিন্তু একই ভ্যাকসিন কেন্দ্রীয় সরকারকে কম দামে আর রাজ্য সরকারগুলিকে বেশি দামে কেন বিক্রি করছে সিরাম ইনস্টিটিউট, এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে 150 টাকা, আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে, আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি যে এটা কেন হবে, ওয়াই দিস ডিসক্রিমিনেশন। এখন কি ব্যবসা করার সময় না এখন লোক বাঁচানোর সময়? মোদী সরকারের ভ্যাকসিন নীতির সমালোচনা করে আইসোলেশনে থাকা অবস্থায় টুইট করে করোনা আক্রান্ত রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রের ভ্যাকসিন নীতি নোটবন্দি চাইতে আলাদা কিছু নয়, মানুষকে আবার লাইনে দাঁড়াতে হবে। এর ফলে মানুষের অর্থের ক্ষতি, কষ্ট ও বহু প্রাণ শেষ হয়ে যাবে, আর শেষ পর্যন্ত কিছু শিল্পপতি লাভবান হবেন। যেখানে একটা প্রাইভেট এন্টারপ্রেনারের এন্টিটি আছে, সেখানে তারা নেগোশিয়েট করবে, সেখানে কেন্দ্র রাজ্য কথা হতে পারে, কেন্দ্র ফার্দার তাদের সঙ্গে কথা বলতে পারে, রাজ্য কথা বলতে পারে, কিন্তু এটা তো ওভাবে সমস্ত কিছু গ্রাস করে ফেলা সম্ভব নয়। তারা একটা মূল্য নির্ধারণ করেছে, স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যে দামে কিনবে সে দামে, সরকার যে দামে কিনবে বেসরকারি সংস্থাকে তার থেকে একটু বেশি দামে কিনতে হবে। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যের তুলনায় বেসরকারি হাসপাতালগুলিকে আরো বেশি দামে ভ্যাকসিন বিক্রির সিরাম ইনস্টিটিউটের সিদ্ধান্ত নিয়ে আপত্তি রয়েছে চিকিৎসকদেরও। এবার তার মধ্যে যদি এত বিভাজন হয় এবং তার পুরো যদি সেটাকে খোলা বাজারে ছেড়ে দেওয়া হয়, কালোবাজারি করবার সুযোগ দেওয়া হয়, তাহলে যাদের পয়সা আছে তারা করোনা থেকে বাঁচবে, আর যাদের পয়সা নেই, গরিব মানুষ যারা কিনতে পারবে না, তারা কোথায় যাবে? ফলে এটা তো মনে হলো যে সমস্ত দায় দায়িত্ব হচ্ছে জনগণের হাতেই ছেড়ে দেওয়া হলো। সব মিলিয়ে করোনা সংক্রমণ নিয়ে যেমন রাজনৈতিক তরজা চলছে, তেমনি করোনা ভ্যাকসিনের দাম নিয়েও শুরু হলো চাপানোতর। সন্দীপ সরকার, ময়ূখ চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ভিক্ষা করুন, চুরি করুন বা ধার করুন, যেভাবেই হোক সাধারণ মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। কিন্তু কেন্দ্র কোনো রাস্তা খুঁজে বের করছে না। তারা কি পরিস্থিতির গুরুত্ব বুঝতেই পারছে না? দেশ জুড়ে অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকে তীব্র ভাষায় ভৎসনা করল দিল্লি হাইকোর্ট। এদিন এক মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে, সরকারের কাছে কি সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই? বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, স্টিল প্ল্যান্টগুলি অক্সিজেনে চলছে, অথচ হাসপাতালগুলি অক্সিজেনের অভাবে ধুঁকছে। প্রয়োজনে শিল্পক্ষেত্রে অক্সিজেনের সরবরাহ কমিয়ে হাসপাতালে যোগান বাড়াতে কেন্দ্র তার দায়বদ্ধতা এড়াতে পারে না। দেশ জুড়ে ভয়াবহ করোনা আবহে মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই প্রেক্ষিতেই দিল্লি হাইকোর্টের এই মন্তব্য, যেখানে অক্সিজেন খুব প্রয়োজন সেখানে যদি না পাঠান তবে আপনাদের হাতে রক্তের দাগ লেগে থাকবে। গতকালই কেন্দ্রীয় সরকারকে এই ভাষায় ভৎসনা করে দিল্লি হাইকোর্ট। হাজরা রোডের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের 3 সদস্য করোনা আক্রান্ত। আইসোলেশনে ছিলেন পরিবারের সদস্যরা। ডিপ্রেশন থেকেই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কিভাবে সামাল দেওয়া যাবে বুঝতে না বুঝতে মাথার কাছে এসে দাঁড়াচ্ছে যমদূত। অসহায়ের মতো হারাতে হচ্ছে একের পর এক প্রিয়জনকে, পুড়ছে প্রিয় দেহ। দেশ জুড়ে এখন আতঙ্কের সবচেয়ে বড় নাম করোনা। সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের আকাল। করোনার নাগপাশ কাটিয়ে এবার বাঁচবো তো? করোনাকে আটকাতে মিলবে তো ভ্যাকসিনের রক্ষা কবচ? নানা কুচিন্তায় ক্রমশ যেন জাঁকিয়ে বসছে অবসাদ। সেই অবসাদ থেকেই কি এবার হাজরা রোডে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এই বৃদ্ধ? বাড়ির একাধিক সদস্য করোনায় আক্রান্ত। আইসোলেশনে ছিলেন প্রত্যেকজন যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাড়ির 60 বছর বয়সী এক ব্যক্তি, তিনি একটি ঘরের মধ্যে ছিলেন। বেশ কয়েকদিন আটকে থাকার পর মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে তদন্তকারীরা। মৃতের প্রতিবেশীদের সূত্রে খবর, বৃদ্ধের পরিবারের 3 সদস্যই করোনা আক্রান্ত হয়েছিলেন। বেশ কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি ও পরিবারের সদস্যরা। ওনার পুরো ফ্যামিলি কোভিডে আছে,
কোভিড থেকে ওই রুমে ওকে বন্ধ করে রেখেছিল, কিন্তু ওই ভয় পেয়ে পালাবার ধান্দা এখানে এসছে, আটকিয়ে গেল, পড়তে পারলো না, ভিতর যেতে পারছিল না। তারপর হঠাৎ দেখলাম পড়ে গেছে, গাড়ির উপরে পড়েছে, গাড়ি থেকে নিচুনে পড়ে গেছে। পরিবারের 3 সদস্য করোনা আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদ থেকে বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। আবির দত্ত ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। শেষ 2 দফার ভোটও একসঙ্গে করা সম্ভব নয়, তৃণমূল কংগ্রেসের আর্জি খারিজ করে জানিয়ে দিল কমিশন। করোনা সংক্রমণ ছড়ানো রুখতে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। প্রচারের দিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্ত করার অভিযোগ। সন্দেহ নেই কমিশন মোদি শাহ করোনা সুপার স্প্রেডার। কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পর পাল্টা আক্রমণ জসবন্ত সিনহার। রমজানের পর ভোট করাতে অধীর চৌধুরীর আবেদনও খারিজ। করোনা আক্রান্ত তৃণমূল নেতা মদন মিত্রের অবস্থা অতি সংকটজনক। এসএসকেএম থেকে আনা হলো অ্যাপোলো হাসপাতালে। জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, মদন মিত্রকে আজকে সকালবেলায় ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালের উডবান ওয়ার্ডে। তার প্রবল শ্বাসকষ্ট ছিল। তাকে দেখে চিকিৎসকদের সন্দেহ হয় যে তিনি সব উপসর্গই করোনার উপসর্গ। আজকে তার নমুনা পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালের ল্যাবে। সেই রিপোর্ট এসে পৌঁছেছে রাত 9টা নাগাদ চিকিৎসকদের হাতে, এবং দেখা যায় যে মদন মিত্র তিনি করোনা পজিটিভ। এরপরই এসএসকেএম এর তরফে মদন মিত্রকে তাকে রেফার করা হয় অন্য সরকারি হাসপাতালে, কেননা এসএসকেএম হাসপাতালে কোভিড ওয়ার্ড নেই। কিন্তু মদন মিত্রের পরিবারের সদস্যরা তারা সিদ্ধান্ত নেন যে মদন মিত্রকে তারা অ্যাপোলো হাসপাতালে ভর্তি করবেন। সেই মতো এই মুহূর্তে মদন মিত্রকে অ্যাপোলো হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, সেরকমটাই বলছেন চিকিৎসকেরা। শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছে। এই মুহূর্তে চিকিৎসকেরা যেটা বলছেন যে সাপোর্ট সিস্টেম ছাড়া তার অক্সিজেন স্যাচুরেশন 82। অন্যদিকে তার রক্তচাপও বিপজ্জনকভাবে কমে গিয়েছে। ফলে চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করারই পরামর্শ দিয়েছিলেন, এবং সেই মতো মদন মিত্রকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। শিলাদিত্য, ধন্যবাদ সন্দীপ।